আমাদের প্রত্যাবর্তনের বিষয়টা আসলে আমাদের আলোচনার মতো অবস্থায়ও নেই। তারাও কোনো এক কারণে নিশ্চুপ। ফলে ওখানে খাদ্য সংকট, জরুরি চিকিৎসা সেবার এবং সামগ্রীর সংকট রয়েছে। যে শরণার্থী হিসেবে তাদের যে কিছু অধিকার যেকোনো দেশে আশ্রিত দেশে, সেই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। রোহিঙ্গা সংকটের ৮ বছর হতে চলল আর কি। এখন এই ৮ বছরের মধ্যে আমরা যেটা দেখি যে আমরা বিগত সময়গুলোতে আমরা অনেক ধরনের পদক্ষেপ নিতে দেখেছি বিগত সরকার কিংবা এখনও। কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী যাদেরকে আমরা শরণার্থী হিসাবে আখ্যায়িত করি অনেক সময়, আবার অনেক সময় করি না। বিগত সরকারের সময় আমরা জানি যে তাদেরকে একটা অদ্ভুত একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে রেফিউজি স্ট্যাটাস হিসাবে না রাখা, মানে শরণার্থী হিসাবে অফিসিয়ালি তাদেরকে স্বীকৃতি না দেওয়া, যে কারণে আসলে তাদের যে শরণার্থী হিসেবে তাদের যে কিছু অধিকার যে কোনো দেশে আশ্রিত দেশে, সেই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। হ্যাঁ, তো এই শরণার্থী আমরা যদিও অফিসিয়ালি বলি না, কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যারা কাজ করে কিংবা একাডেমিক যারা গবেষণার মধ্যে আছে গবেষকরা, তারা আসলে অনেক সময় রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা শরণার্থী এভাবেই ব্যবহার করে থাকে। তো আমরা যেটা দেখি যে বিগত সময়গুলোতে অনেক ধরনের ডায়ালগ হয়েছে। মায়ানমারের সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চলেছে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য অনেক কাজ হয়েছে। এবং মৌলিক অধিকার যেগুলো আমরা দেখি যে ক্যাম্পের মধ্যে তাদের দেবার যে দায়িত্ব বাংলাদেশের উপরে পড়েছে, সেগুলো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের সমস্যার যে মৌলিক জায়গা, যে সমাধানের আমরা যদি দিক থেকে চিন্তা করি, যে প্রত্যাবাসন, নিজ দেশে ফেরত যাওয়া, সেই জায়গাটায় কোনো অগ্রগতি হয়নি। আমরা বিগত ৮ বছরে এখন পর্যন্ত দেখি নাই যে একজন রোহিঙ্গা তার নিজ দেশে যেতে পেরেছে। ফলে ওই জায়গা থেকে দেখলে আসলে আমরা সেই ২০১৭ সালে আমরা যে জায়গায় ছিলাম, আমরা আসলে কিন্তু সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। কিন্তু এই ৮ বছর পার হয়ে গেল। ৮ বছরের পার হয়ে যাওয়ার মধ্য দিয়ে অনেক ধরনের নতুন সমস্যার উদ্ভব ঘটেছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এবং পরবর্তীতে আমরা দেখি যে মায়ানমারের সামরিক কূ হলো। এবং সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে রোহিঙ্গাদের উপরে মায়ানমার জান্তাদের যে নির্যাতন, যেটা আমরা বলি যে জেনোসাইড রিমেম্বারেন্স ডে হিসেবে ২৫শে আগস্টকে দেখা হয়, যে ২০১৭ সালে যে ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আমাদের দেশে আশ্রয় নিল, সেই সময়টার পরে আসলে এখনও তাদের সেই দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা পেলাম না, তাই না? তো সেই জায়গা থেকে আসলে রোহিঙ্গাদের এখন শরণার্থী শিবিরেও আমরা দেখি যে ৮ বছর হয়ে যাওয়ার পর নতুন যে জনগোষ্ঠী, আমরা জানি যে ওদের বার্থ রেট বেশ অনেক, এবং প্রতি বছর প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০-এর মতো নতুন শিশুর জন্ম হচ্ছে। তো তাদের পরিচিতির সংকট তৈরি হচ্ছে। এবং সাম্প্রতিক সময়ে আমরা আরও দেখি যে বিশ্বব্যাপী আমরা যে তহবিলের সংকট, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করে দেওয়া বিভিন্ন প্রকল্পগুলোতে, সেটার একটা প্রভাব আমরা রোহিঙ্গাদের শরণার্থীদের জীবনেও আমরা দেখি। এবং এটার একটা বড় প্রভাব আমরা দেখি আমাদের রাষ্ট্রের। যেহেতু বাংলাদেশ এখন রোহিঙ্গাদের ভরণ পোষণ, দেখভাল এবং তাদের যাবতীয় মৌলিক অধিকার নিশ্চিত করার সকল দায়িত্ব এখন বাংলাদেশের উপরে। ফলে এই জায়গা থেকেও একটা বড় ধরনের সংকট আমরা দেখতে পাই। ফলে যে কোনো সময়ের চেয়ে এখন রোহিঙ্গাদের সংকট, বিশেষ করে তহবিল সংকটের কারণে যে সংকট আমরা দেখতে পাই, এটা অনেক বেশি। যে কারণে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে উনি বলছেন যে আমাদের এই তহবিল সংকট একটা বড় সংকট, যেটার একটা সমাধান হওয়া জরুরি। এবং উনি বিভিন্ন জায়গায় ওনার যে
যোগাযোগ এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে যোগাযোগ এবং নোবেল লরিয়েট হিসেবে তার যে যোগাযোগ, সে জায়গা থেকে উনি চেষ্টা করছেন যাতে করে আমাদের তহবিল সংকটের সমস্যার সমাধানও হয়। সাথে করে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের বিষয়টি আছে সেটিও একটা বড় বিষয়, যে জায়গায় আমাদের কোনো ধরনের অগ্রগতি আমরা দেখি না। ফলে এই জনগোষ্ঠীর একদিক থেকে আমরা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর জায়গাটা থেকে চিন্তা করি, তাদের যে প্রতিদিন তাদের যে জীবনযাপন এবং তাদের যে ভালনারেবিলিটি, তাদের যে জীবন মানের অবনতি, সেটা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে এই তহবিল সংকটের কারণে এবং প্রত্যাবাসন না হওয়ার কারণে তাদের নিজেদের যেমন এক ধরনের হতাশাগ্রস্ত জীবনযাপনের মধ্যে থাকা এবং সাথে করে তাদের নতুন প্রজন্ম যারা তাদের পরিচিতির সংকট, সেগুলো আমরা দেখছি। এগুলো সবকিছু মিলে আমাদের সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থীদের আসলে সমস্যা দিনকে দিন খুব জটিল হচ্ছে এবং সাথে সাথে যে কথাটা বলছিলাম যে আরাকানে সাম্প্রতিক যে যুদ্ধাবস্থা, আরাকান আর্মির সাথে আমাদের মিয়ানমার সামরিক জান্তার যে যুদ্ধ, এবং সেই যুদ্ধে আমরা দেখি যে আরাকানের একটা বড় অংশ এখন আরাকান আর্মির দখলে আছে। এবং আমরা 2017 সালের যে জেনোসাইডের কথা আমরা বলি রোহিঙ্গাদের উপরে সামরিক জান্তার, সেখানে আমরা দেখি যে সেখানেও রোহিঙ্গারা মানে নির্যাতিত, এবং সেই নির্যাতনের ফলস্বরূপ আমরা দেখি তারা চলে আসলো আমাদের দেশে। এবং এখনও যখন আমরা দেখি যে আরাকান আর্মির যে প্রভাব, সেই প্রভাবের ফলে আমরা এখনও দেখতে পাই যে রোহিঙ্গাদের উপরে সেই একই ধরনের নির্যাতনের যে নিষ্পেষণ, সেগুলো আমরা এখনও দেখতে পাই। ফলে ওইখানে থাকা, আরাকানে থাকা যে সকল রোহিঙ্গারা আছে, তাদেরও জীবনের উপরে নানা রকম ঝুঁকি আসছে। এবং এই যুদ্ধাবস্থাটা, আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণেও দেখা যাচ্ছে যে আসলে একটা নির্যাতিত গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের কেই আমরা পাই। এবং তাদের এখন নির্যাতনের ধরন দুই রকম, মানে দুই পক্ষ থেকেই, হ্যাঁ, দুইটা স্তরেই আমরা দেখতে পাই। ফলে তারা কিন্তু আমরা যদি দেখি যে গত প্রায় দেড় বছরের মধ্যে প্রায় 1 লক্ষ থেকে 1,50,000-এর মতো নতুন রোহিঙ্গা আমাদের এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এবং মানবিক দিক থেকে যেহেতু বাংলাদেশ রোহিঙ্গাদেরকে এই আশ্রয় দিয়েছে, এবং জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আসলে এক ধরনের দায় আমাদের উপরে আবারও চলে আসছে তাদের মধ্য দিয়ে। তারাও নানাভাবে আমাদেরকে বলছে যে এদেরকে তোমরা আশ্রয় দাও, যেহেতু আমরা 17 সালেও এটা করলাম। ফলে এই নতুন রোহিঙ্গাদের আগমন বা বাধ্য হয়ে আমাদের দেশে আসার প্রবণতাটাও আমরা দেখতে পাই। ফলে এই জটিলতা নানানভাবে আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের উপর পড়ছে। এর একটা দিক হচ্ছে যে রোহিঙ্গারা আরও বেশি নির্যাতিত হচ্ছে এবং তাদের জীবনমানের অবনতি ঘটছে। তারা বাধ্য হচ্ছে তাদের নিজ দেশ ছেড়ে আবার বাংলাদেশে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে। আর সাথে যেটা হচ্ছে, আমাদের প্রত্যাবাসনের বিষয়টা আসলে আমাদের আলোচনার মতো অবস্থায়ও নেই। মানে আলোচনার টেবিলে যে আমরা প্রত্যাবাসন নিয়ে বলবো, সেই জায়গাটা আমরা দেখতে পাই না। তো এখানে একটা বড় জটিলতা হচ্ছে যে বাংলাদেশ সরকার, আমরা যদিও জানি যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে বাংলাদেশের থেকে বলা হচ্ছে যে তারা আরাকান আর্মির সাথে আলোচনায় বসছে বা তাদের সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু একটা ডিলেমা মানে বাংলাদেশের জন্য যে আরাকান আর্মি এখনও একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে আছে। ফলে তাদের সাথে যোগাযোগের মাধ্যমটা কেমন হবে, হ্যাঁ, কোনো ধরনের কূটনৈতিক চ্যানেলটা কেমন হবে, কোন ধরনের কূটনৈতিক চ্যানেল আসলে আমরা ব্যবহার করব, সেই জায়গাটাও এক ধরনের আমার মনে হয় ধোঁয়াশা কাজ করে অনেক সময়। ফলে এই বিষয়টাতে আসলে প্রত্যাবাসনটা আসলে আগায় নেই। এবং এই প্রত্যাবাসনটাই হচ্ছে, আমরা যখন বলি যে রোহিঙ্গা সংকটের সমাধান কি, আসলে সমাধান তো একটাই, যে তারা যেন নিজ দেশে ফেরত যেতে পারে এবং সেটা যেন মর্যাদাপূর্ণভাবে হয়। আমরা এর আগেও দেখেছি যে বিগত সময়ে যে সকল রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, আমরা তো জানি যে এটা একটা ঐতিহাসিক সমস্যা। বেশ 70-এর দশকের শেষের দিকে, 90-এর দশকে এবং এই শতাব্দীর
প্রথম দশকের পরেও রোহিঙ্গারা আমাদের এখানে এসেছে। কিন্তু ৯০-র দশকে যে সকল রোহিঙ্গারা এসেছে তাদেরকে একটা বড় অংশের প্রত্যাবাসন আমরা দেখেছি যে আমরা বাংলাদেশ সরকার করতে পেরেছে। কিন্তু একটা প্রশ্ন ছিল যে এখানে হয়তো এখন আমরা যেরকম করে বলি যে স্বেচ্ছায় প্রত্যাবাসন হতে হবে এবং এক ধরনের মর্যাদার সাথে তাদের প্রত্যাবাসন আমাদের করতে হবে। পূর্ব আগের যেই আমরা অভিজ্ঞতা বা আমরা যে ঘটনাগুলো দেখি প্রত্যাবাসনের, সেখানে হয়তো এই বিষয়গুলো, শর্তগুলো হয়তো যথাযথভাবে মেনে চলা হয়নি। কিন্তু এখন যখন আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো বেশ সোচ্চার, ফলে এখন আসলে আ মর্যাদার সাথে তাদের প্রত্যাবাসন এবং স্বেচ্ছায় প্রত্যাবাসন করানো ছাড়া কোনো বিকল্প নেই। সাথে তাদের যে আ দাবিগুলো রয়েছে, যেগুলো বেশ যৌক্তিক, যে তাদের নিরাপত্তা দেওয়া, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, আ মিয়ানমারের নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তাদের, সেই জিনিসগুলো না মানা পর্যন্ত আসলে প্রত্যাবাসনের কোনো ধরনের আলাপ আলোচনা আগাবে না। এবং সাথে করে আমাদের এই যে আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যুদ্ধাবস্থা, এটাকে আরো বেশি নাজুক করে ফেলছে আরকি। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিবেদন, যেটা বেশ বাংলাদেশে কয়েক মাস আগে যখন বের হয়, প্রকাশিত হয়, তখন এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তো সেইখানে আমরা দেখি যে আরাকান আর্মির এক ধরনের অভিযোগ ছিল যে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যারা যুদ্ধ করছে বলে জানা যাচ্ছে, এবং সেখানে বাংলাদেশের এক ধরনের ইন্ধন আছে। কিন্তু এটা একটা বিতর্কিত বিষয় এই কারণে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পক্ষ থেকে সেটাকে জোরে সোরে এটাকে খারিজ করে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো কিছু ঘটে নাই। কিন্তু আমরা যখন রোহিঙ্গা শরণার্থী শিবিরে গবেষণার জন্য যাই বিভিন্ন সময়, বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা যখন যাই, তখন আমরা অনেক তরুণ রোহিঙ্গা যারা আছে তাদের সাথে যখন কথা বলি, এবং যারা একটু সচেতন বলতে আমি বোঝাচ্ছি যে যারা নিজেদের অধিকার সম্পর্কে একটু সচেতন, যারা মনে করে যে আসলে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার নাগরিক হিসেবে, এবং মায়ানমারের একজন সাধারণ নাগরিক হিসেবে তার যে প্রাপ্য, সেই তাদের মতো কিছু মানুষজন তারা মনে করে যে তাদের আসলে এই ধরনের প্রতিবাদে যাওয়া উচিত। এটা আমরা বুঝতে পারি। এবং কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটুকু আমি বুঝতে পারি বা মনে হয় যে আরাকান আর্মির যে শক্তি, মিলিটারি শক্তি, সেই শক্তির সাথে যদিও আমরা এই যুদ্ধটা মানে কতটা ব্যাপ্তি নিয়ে হচ্ছে সেটা আমরা জানি না, বা আদৌ কি ধরনের ফর্মে হচ্ছে সেটাও আমরা জানি না, যদি হয়ে থাকে। তো সেখানে আসলে রোহিঙ্গা জনগোষ্ঠীর এই সশস্ত্র দল যারা এটার সাথে আছে, তারা আসলে কতটুকু নেগোশিয়েট করার মতো, দর কষাকষির একটা জায়গা তৈরি করতে পারবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। এবং এতে করে কয়েকটা ঘটনাও ঘটতে পারে। সেটা হলো যে রোহিঙ্গাদের সাথে আমরা জানি যে তাদের সম্পর্কের অবনতি এমনিতেই ঘটছে। কারণ আরাকান আর্মিও আমরা দেখি যে রোহিঙ্গাদেরকে নানানভাবে নির্যাতন করছে বলে আমরা বিভিন্ন তথ্য পাই, এবং মানবাধিকার সংস্থাগুলোও এইগুলো খুব জোরে সোরে তাদের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ করছে। বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টেও আসছে, এবং তাদের বেশ বিস্তারিত প্রতিবেদন আছে এগুলো নিয়ে। ফলে আমরা যেটা বুঝতে পারি যে যখন তাদের সম্পর্ক এমনিতেই ভালো না, এবং এই ধরনের সশস্ত্র যুদ্ধ কিংবা প্রতিরোধের মধ্য দিয়ে আসলে রোহিঙ্গা জনগোষ্ঠীর কতটুকু সুযোগ তৈরি করতে পারবে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু অবধারিতভাবে যেটা হচ্ছে যে তাদের মধ্যেকার সম্পর্কের অবনতি বেশ হচ্ছে, মানে এই সাম্প্রতিক যুদ্ধাবস্থার কারণে। আরেকটা বিষয় যেটা আছে যে এটা হয়তোবা বাংলাদেশের জন্যও হয়তোবা একটু নেতিবাচক হতে পারে, যে যখন আমরা নেগোশিয়েট করছি আরাকান আর্মির সাথে, তখন হয়তো তারা প্রশ্ন রাখতে পারে, যে প্রশ্নটা আমরা ক্রাইসিস গ্রুপের যে প্রতিবেদন সেখানে দেখতে পাই, যে তারা
বলছেই যে এখানে আমাদের এক ধরনের ইন্ধন রয়েছে। সেই সেই জায়গাগুলোতে হয়তো যদি হয়ে থাকে এ ধরনের ঘটনা, তাহলে হয়তো এই আলোচনাটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে, হ্যাঁ? যেটা আমরা বলি যে কূটনৈতিক আলাপ আলোচনা চলছে কিনা, বা যদি চলে সেই আলাপ আলোচনায় আসলে আমরা তখন এই বিষয়টাকে কিভাবে আ যৌক্তিক জায়গা থেকে নিজেদেরকে ব্যাখ্যা করব, সেটা একটু হয়তোবা একটা জটিলতার দিকে নিতে পারে। যদিও বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে বলছে যে আমরা এই ধরনের আমাদের কোনো ইন্ধন নাই এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে। রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে ২০১৭ সালের পর থেকে কিন্তু তেমন তেমন কোনো ধরনের আ আ অগ্রগতি নাই, যেটা আমি শুরুতেও বলেছি। এখন যদি আমরা আসিয়ানের কথা বলি, তারাও কোনো এক কারণে নিশ্চুপ, এবং তাদের যে প্রভাবটা আ রাখার কথা, সেটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। কিন্তু একটা আশার কথা হলো যে এবার মাননীয় উপদেষ্টা যখন মালয়েশিয়াতে যান, তখন আমরা দেখতে পাই যে ওই সফরের সময় আমরা দেখতে পাই যে আ যে আসিয়ানের একটা ছোট্ট দল, আ আ সেটা হচ্ছে মালয়েশিয়ার নেতৃত্বে থাইল্যান্ড, তারপর ফিলিপিন, এরকম আরো কয়েকটা দেশের প্রতিনিধিরা আ মিয়ানমারে শান্তি আলাপের জন্য আ যাবেন। তো এটা এতদিন পরে আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটলো। এর এর প্রভাব যে খুব মানে আমরা বলতে পারি যে এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যে প্রত্যাবাসন হয়ে যাবে, বিষয়টা এরকম না। কিন্তু এক ধরনের যে আন্তর্জাতিক চাপের কথা আমরা বলি, সেটা কিন্তু এই আ রিজিওনাল যে আ দেশগুলো আছে এবং তাদের যে সম্মিলিত উদ্যোগ, সে জায়গাটাতে ইতিবাচক ভূমিকা কিছুটা পালন করবে। কারণ বাংলাদেশ আ ছোট একটা দেশ হিসেবে আমাদের কূটনৈতিক যে দর কষাকষির জায়গা এবং আমাদের অর্থনৈতিক অবস্থা, সবকিছু মিলে আমাদের আসলে সেই শক্তিশালী বলিষ্ঠ পদক্ষেপ রাখার মতো উদাহরণ আমরা দেখি নাই। হুম? হয়তো আমাদের ওই জায়গাটাতে ঘাটতিও রয়ে গেছে। কূটনৈতিক ঘাটতি, যেটা আমরা বিগত সময়ে বিভিন্ন সময়ে বলি। তো সেই জায়গা থেকে আন্তর্জাতিক মহলের এই সংস্থাগুলোর আ প্রতি যদি আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে তাদের যে একটা চাপ, সে চাপটা থাকা জরুরি। কারণ এই সমস্যাটার সমাধানের জন্য একটা দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে। তো সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পিছনে আমাদের আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলো, সংস্থা, তাদেরকে আমাদের সাথে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আ চীন এবং ভারত, আ তাদের এক ধরনের নিশ্চুপ ভূমিকা আমরা দেখি। বিশেষ করে চীনের একটা পররাষ্ট্রনীতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অন্য কোনো দেশের আভ্যন্তরীণ আ বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। হুম? যখন হস্তক্ষেপ করতে চায় না, তাদের আ একটা কাজের ক্ষেত্র হচ্ছে যে তারা চায় যে বন্ধুত্বপূর্ণভাবে সমস্যার সমাধান করা, এবং এটা তাদের কূটনৈতিক এবং পররাষ্ট্র বিষয়ক নীতির একটা বৈশিষ্ট্য, এবং তারা সবসময় বলে যে উম আ তোমরা একটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করো, এবং চীন সেখানে হয়তো কিছু ভূমিকা রেখেছে। কিন্তু আসলে আমরা এটাও দেখলাম যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আ কোনো অগ্রগতি হয়নি। যখন মিয়ানমার সরকারের পূর্ণ আ আ কি বলে যে নিয়ন্ত্রণ ছিল আরাকানের উপরে, তখনও হয়নি। আর এখন তো আমরা দেখি যে মিয়ানমার সরকার যদি বলেও, যেটা আমরা বিগত সময়ে দেখলাম যে আমাদের বিমস্টেকের একটা সাইড টকের সময় আমরা আ যে আলাপটা দেখলাম যে মিয়ানমারের পক্ষ থেকে বলা হলো যে তাদের একটা নির্দিষ্ট আ আ সংখ্যার সংখ্যাটা আমি ভুলে গেলাম। যে তারা ফেরত নিবে। হ্যাঁ? কিন্তু বিষয়টা হলো যে এখন তো তাদের নিয়ন্ত্রণ নাই। ফলে মিয়ানমার সরকারের জান্তা সরকার যদি কিছু বলেও, সেটাকে আসলে আমরা কতটুকু ভরসা করতে পারি? সেই ভরসার জায়গাটাও আমাদের এখন নাই। কারণ তাদের নিয়ন্ত্রণ নাই। এখন বেশিরভাগ নিয়ন্ত্রণের জায়গা আরাকান আর্মি। ফলে চীনের আরেকটা বিষয় হলো যে তারা আসলে ওই হস্তক্ষেপ করার যে বিষয়টা, সেটা আসলে তারা করতে পারছে না বা করতে চায় না। হ্যাঁ? তো সেটা তাদের আ আরেকটা বিষয় যদি আমরা দেখি যে তাদের আ মিয়ানমারের সাথে তাদের সম্পর্কটা আ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফলে সেইখানে সেইখানেও তাদের অর্থনৈতিক অনেক ধরনের স্বার্থ রয়েছে। যেটা আমরা বিভিন্ন সময়ে দেখি, শুনি, এবং গবেষণা নির্ভর বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখি যে তাদের আ মিয়ানমারে অনেক ধরনের
ইনভেস্টমেন্ট বিনিয়োগ রয়েছে। তো সেই জায়গা থেকে হয়তোবা অর্থনৈতিক একটা কারণও হতে পারে যে তারা মিয়ানমারের সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যতটুকু দর কষাকষি করার সুযোগ তৈরি করা যায় সেটা তারা করবে। কিন্তু এর বাইরে হয়তো তারা করবে না, যেটা আমরা বিগত সময়ে দেখছি যে করছে না। কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে তারা যদি এই দ্বিপাক্ষিক আলোচনার জায়গাটাতেও একটু জোরদার ভূমিকা পালন করে তাহলেও হয়তোবা আমরা একটা মানে আমাদের যে সংলাপের কথা যেটা বলি, যেটা ফলপ্রসূ ইতিবাচক সংলাপের দিকে আমরা হয়তো যেতে পারি। আর ভারতের ক্ষেত্রে আমরা জানি যে ভারতের আমরা যদি রাখাইন অঞ্চলে চিন্তা করি, তাদের কালাদান প্রজেক্ট, মাল্টিমডাল প্রকল্প যেটা আছে, যেটা আসলে তাদের সেভেন সিস্টারের যোগাযোগের জন্যে তাদের যে বিষয়গুলো বিনিয়োগ সেখানে এবং তাদের যে কূটনৈতিক তৎপরতা সেটা তাদের রয়েছে এবং সেই জায়গা থেকে হয়তো বা তারাও তাদের স্বার্থ দেখবে। ফলে ভারতের সাথেও আমরা যেটা দেখি যে ভারতের সাথেও মিয়ানমারের একটা সীমান্তবর্তী এলাকা রয়েছে, তাই না? তো হয়তো তাদের সে স্বার্থের জায়গা থেকেও হয়তো তারা অর্থনৈতিকভাবে তাদের স্বার্থকে সুরক্ষা করার জন্য হয়তো তারাও সেটা করবে না হয়তো। আমার মনে হয় না, মানে এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে সেই ধরনের নীতির পরিবর্তন আমরা দেখি না। আর রাজনৈতিকভাবে যেটা ভারতের সাথে আমাদের যে সম্পর্ক ৫ই আগস্টের পরে আমরা যেটা দেখি সেটা তো এক ধরনের টানাপোড়েন চলছে। কিন্তু সেটা একভাবে আমি দেখব যে এটা বাংলাদেশ ভারতের বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রের প্রযোজ্য এবং সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে খুব বেশি এর প্রভাব, মানে ইতিবাচক প্রভাব বা নেতিবাচক প্রভাব আগে থেকে বাড়লো বা কমলো সেরকম আমরা দেখি না। একই রকম প্রভাব আমরা দেখতে পাই এবং বরঞ্চ যেটা হয় যে এরপরে যেটা হলো যে ভারতে বসবাসরত অনেক বাংলা ভাষাভাষী মানুষজনের সাম্প্রতিক বিতর্ক আমরা যেটা দেখি যে মনে করা হচ্ছে যে তাদেরকে পুশব্যাক করা হবে এবং আমরা কয়েকটা ইনসিডেন্টও রিসেন্টলি দেখলাম এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে আমাদের অমর্ত্য সেনেরও একটা বক্তব্য বেশ সাম্প্রতিক সময়ে চলে আসছে যে তিনি বলতেছেন যে বাংলা ভাষা বলার কারণে হয়তো আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। ফলে এই যে এটা হচ্ছে এক ধরনের এই টানাপোড়েনের একটা ফলাফল হিসাবে আমরা দেখি। তো কিন্তু আমরা যদি আবার ঐতিহাসিকভাবে দেখি যে এই যে ভারত থেকে বিভিন্ন সময় যে আমাদের বাঙালি বা মুসলিম বাঙালি জনগোষ্ঠীর আসার যে প্রবণতা বিভিন্ন সময়, এটা কিন্তু কম বেশি ছিল বিভিন্ন সময়ে। ভারতের সাথে যখন আমাদের তথাকথিত ভালো সম্পর্ক ছিল তখনও কিন্তু এটা ছিল এবং আমরা যদি দেখি যে সীমান্তবর্তী এলাকায় যে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন সময় হত্যা করা কিংবা সেটা তো তখনও ছিল, এখনও আছে। এটা সেই জায়গাগুলোতে আসলে খুব বেশি প্রভাব, ইতিবাচক প্রভাব তো নাই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব আমরা দেখি। দৃশ্যমান প্রভাব আরেকটু বেশি এখন হয়তোবা। কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে এর তেমন একটা প্রভাব আমরা দেখতে পাই না। বরঞ্চ এই যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে এই চীন, ভারত এই দুই দেশটাই আসলে রাখাইনকে নিয়ে আমার মনে হয় যে এখন বেশ চিন্তিত। যে তাদের নিজস্ব যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে সেই জায়গা থেকে এবং সেটা রাজনৈতিকভাবে প্রতিফলিত হচ্ছে। মানে অর্থনৈতিক স্বার্থের মধ্য দিয়ে আসলে ভূ-রাজনৈতিক যে বিষয়গুলো পরিচালিত হয়। কারণ ভূ-রাজনৈতিক বিষয়গুলো তো কেবলমাত্র রাজনীতি না। এর পেছনে প্রত্যেকটা দেশের একটা স্বার্থ থাকে। যে স্বার্থকে কেন্দ্র করে এই ভূ-রাজনীতিটা গড়ে ওঠে। সেক্ষেত্রে হয়তো তাদের যে ভেস্টেড ইন্টারেস্ট ভারতের, যেটাকে আমরা বলব যে কালাদান মাল্টিমডাল প্রজেক্ট কিংবা চীনের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন বিনিয়োগ আরাকান কিংবা মায়ানমারের বিভিন্ন জায়গায় রয়েছে। সেই ক্ষেত্রে হয়তো তারা, যেটা বললাম যে চীন হয়তো তাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটাতে
নষ্ট করতে চাইবে না এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে বজায় রেখেই তারা আসলে এই সমস্যাটার সমাধান করতে চাইবে। এর সাথে রয়েছে যে মানে চীনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প কিংবা যোগাযোগ ব্যবস্থার যে প্রকল্পগুলো আছে তারা মিলিয়ে দেখে এবং এবং সেখানে এই অঞ্চলে যে তাদের বেল্ট অ্যান্ড রোডের এক্সটেনশন সেই প্রকল্পের মধ্যেও হয়তো এই যুদ্ধাবস্থা একটু ঝুঁকিপূর্ণ জায়গায় চলে আসছে। আগের যে নিয়ন্ত্রণ ছিল সেটা এখন আর নাই বা একটু কমে আসছে বা ঝুঁকির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। ফলে আসলে এই চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যেকার যে সম্পর্ক, এই সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক যেমনই থাকুক, রোহিঙ্গাদের ভাগ্য উন্নয়ন কিংবা রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিংবা রোহিঙ্গাদের সংকটের সমাধানের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান আমরা ইতিবাচক প্রভাব দেখতে পাই না বা যেটা খুব হতাশাজনক আমাদের জন্য। কারণ তহবিলের কথা, সংকটের কথা বলেছিলাম, যে কারণে তাদের ব্যবস্থাপনা, প্রতিদিনকার জীবনযাপনের ব্যবস্থাপনা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছে এবং তারাও নাজুক পরিস্থিতির মধ্যে পড়ছে রোহিঙ্গারা। আচ্ছা, এখানে আমার মনে হয় একটু পিছন থেকে যদি আমরা আসি, যে 2017 সালের সময়টা থেকে যদি আমরা একটু চিন্তা করি, 2017 সালের আমাদের সকলের মনে আছে যে 2017 সালে আমরা যখন দেখি যে একটা মানুষের ঢল, নির্যাতিত মানুষের ঢল জেনোসাইড থেকে বাঁচার জন্য রোহিঙ্গারা আসতে শুরু করলো, তখন আমরা দেখি যে বাংলাদেশের আমার মনে হয় যে প্রতিটা মানুষ এবং এমনভাবে তারা সহানুভূতিশীল জায়গা থেকে এগিয়ে আসলো যে তারা কিন্তু চিন্তা করে নেই যে এত বৃহৎ জনগোষ্ঠীকে আমরা কিভাবে খাওয়াবো, হ্যাঁ, তাদেরকে কোথায় আশ্রয় দিব। আমাদের ছোট্ট দেশ, আমাদের ঘনবসতিপূর্ণ একটা দেশ, তো এই জায়গাটা কিন্তু আমরা চিন্তা করি নাই এবং এটা চিন্তাটা কেমন আমাদের সাধারণ মানুষ করে নাই, আমাদের দেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান তারা করেন নাই, হ্যাঁ। ফলে আমরা কিন্তু আশ্রয় দিয়েছি এবং সেখানে আমরা এই বেশ কিছুদিন আগে আমি রোহিঙ্গা শরণার্থী শিবিরে গবেষণার কাজে গেলাম এবং ওই এলাকার মানুষজনের সাথে কথা বললাম। তারাও একই কথা বলছিল যে আমরা কিন্তু 2 হাত উজাড় করে দিছি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ যা ছিল হাতে তারা সেটা নিয়ে সাহায্যটা তারা করার চেষ্টা করেছে তাদেরকে, কারণ মানুষের জীবন বাঁচাতে হবে, তাদেরকে আশ্রয় দিতে হবে, এটা ছিল প্রথম মুখ্য বিষয়। এবং তখন মানুষের একটা ধারণা ছিল যে হয়তো এই সমস্যাটা আমরা খুব শীঘ্রই, হয়তো একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা মেটাতে পারবো। ফলে যেটা হলো যে ধীরে ধীরে যখন স্থানীয় মানুষজন, যাদেরকে আমরা হোস্ট কমিউনিটি বলি, স্থানীয় মানুষজন যখন বুঝতে পারলো যে না, এই সমস্যার আসলে কোনো সমাধান আমরা দেখছি না, তাদের ফেরত যাওয়ার যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি না, তখন কিন্তু তাদের মধ্যেকার সম্পর্কের অবনতি ঘটলো। এটা হচ্ছে একটা কারণ। এবং পরবর্তী কারণ যেটা হলো যে আমরা যদিও বলি যে রোহিঙ্গা এই জনগোষ্ঠী, বিপুল জনগোষ্ঠী, প্রায় 1.2 মিলিয়ন আমরা বলি, এবং এই গত সময়ের যদি প্রায় 1.5 লাখ নতুন ধরি, তো একটা বড় অংশের মানুষ আমাদের এখানে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করছে। এবং এদের একটা অংশ কিন্তু যদিও মানবাধিকার সংস্থা, বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো সাহায্য করে আসছে, তাদের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে, কিন্তু তারা কিন্তু ওই শরণার্থী শিবিরের বাইরে সময় সময় বেরোচ্ছে। যদিও তারা আইনগতভাবে এটা পারে না, তাদের অধিকার নাই বা তাদের সেই কি বলে যে তাদের অনুমতি ক্যাম্প ম্যানেজমেন্ট অথরিটি তাদেরকে দেয় না, তাদের শরণার্থী হিসাবে ওই একটা কনফাইন জায়গায় থাকতে হবে, কিন্তু তারা কিন্তু গোপনে গোপনে বের হয়ে আসতেছে। এবং এটা হচ্ছে তাদের এক ধরনের টিকে থাকার একটা ব্যবস্থার অংশ হিসেবে আমরা দেখতে পারি, রেজিলিয়েন্স এক ধরনের। তো তারা বের হয়ে এসে কী করে যে তারা স্থানীয় জনগোষ্ঠীর হাট বাজার কৃষি শ্রমিক হিসেবে বা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বিভিন্ন সময় গবেষণা করে দেখি যে তারা আসলে খুব অল্প মজুরিতে কাজ করতে চায়। এবং এটা কেন করতে চায়? কারণ হলো তারা একটা সুযোগ চায়, আমি কম মজুরিতে কাজ করব কিন্তু আমি বেশি সময় কাজ করব। ফলে এটা কিন্তু আমি যদি মার্কেটে বাজারে যদি আপনি শ্রমের ফ্লো দেখেন, যেখানে চাহিদা বেশি কিন্তু শ্রমিক কম,
একরকম অবস্থা দেখি। আবার যখন আমরা দেখি শ্রমিকের সংখ্যা বেশি কিন্তু চাহিদা কম, তখন যখন কম মজুরিতে কেউ কাজ করতে চাইবে তখন কিন্তু তাকে ওই আমাদের স্থানীয় জনগোষ্ঠী কিন্তু তারা খুবই পছন্দ করছে না, কিন্তু তাকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ সে কিছু টাকা বাঁচাতে পারতেছে। ফলে একটা প্রভাব আমরা দেখি যে স্থানীয় শ্রমবাজারে এক ধরনের ভারসাম্যহীনতার একটা অবস্থা আমরা লক্ষ্য করি, যাতে করে স্থানীয় শ্রমিক যারা তারা ওই কম মজুরিতে কাজ করলে তাদেরটা পোষাবে না। কিন্তু একজন রোহিঙ্গা চিন্তা করে যে আমার তো যতটুকু আমি পাই ততটুকুই আমি করব। ফলে একটা প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পড়ছে। আরেকটা হচ্ছে যে ওই স্থানীয় জনগোষ্ঠীর আপনারা জানেন যে এই শরণার্থী শিবিরটা সাধারণত আমরা যেটা দেখি যে একটা সরকারি জমি, যেটাকে আমরা বলি খাস জমি, অথবা পাহাড়ের উপরে যে বনায়ন বা বন ছিল বা পাহাড়ি জমি, সেখানে তারা আসছে। এবং এখানে প্যাটার্নটা হচ্ছে, আপনি যদি শরণার্থী শিবিরের কোথাও কোথাও যান দেখবেন যে স্থানীয় জনগোষ্ঠী এবং তাদের যে বসবাসের জায়গা বা গ্রাম, এবং কোনো ক্ষেত্রে রোহিঙ্গা শরণার্থীদের যে শিবির, শরণার্থী শিবির, এটা একেবারে মানে খুবই ক্লোজ, অ্যাডজাসেন্ট, লাগানো। আবার কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ভিতরে ঢুকে গেছে। মানে আপনি দেখবেন যে স্থানীয় জনগোষ্ঠীর ভিতরে কিছু স্থানীয় জনগোষ্ঠীর বাড়ি, আবার কিছু রোহিঙ্গা শরণার্থীদের বাড়ি। ফলে যেটা হয় যে এখানে আমাদের এই যে জায়গাগুলো ছিল খাস জমি, সেখানে আগে এই স্থানীয় জনগোষ্ঠীর এক ধরনের অবাধ অধিকার ছিল, বিচরণ ছিল। সরকারি জমি, কিন্তু সেখানে তারা চাষবাস করতেন, কিংবা ধরেন বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, এক ধরনের ডিপেন্ডেন্সি ছিল প্রকৃতির সাথে। তো সেইটা একটা ডিসরাপশন হয়েছে। এই রিসোর্সগুলো এখন স্থানীয় জনগোষ্ঠী পাচ্ছে না। ফলে এই তাদের মধ্যেকার সম্পর্কের অবনতি ঘটছে। এবং পরবর্তীতে আমরা কয়েক বছর পরে দেখি যে বিভিন্ন বেসরকারি সাহায্যকারী সংস্থা, যাদেরকে আমরা এনজিও বলি, তাদের অনেকের আবার এক ধরনের কোহেশনের বিষয়কে মাথায় রেখে তাদের বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছে, যে তাদের দুই জনগোষ্ঠীর সম্পর্কের উন্নয়ন ঘটানো যায় কিনা। তো এইটা আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি, এবং আমাদের বিগত দুটো গবেষণায় আমরা দেখতে পেরেছি যে তাদের এই সম্পর্কের অবনতি খুব ভয়াবহভাবে ঘটছে। এবং এখন তারা স্থানীয় জনগোষ্ঠীর একটা বড় অংশের মধ্যে এই ধারণা বদ্ধমূল যে আসলে তাদেরকে যেতে হবে, রোহিঙ্গারা যত দ্রুত তাদের দেশে ফেরত যাবে তত আমরা আমাদের এই এলাকায়, আমাদের নিজস্ব ভূমিতে আমরা আমাদের মতো করে বসবাস করতে পারবো। ফলে এটার একটা খুবই নেতিবাচক ভূমিকা পড়ছে, এবং তাদের পারস্পরিক সম্পর্কের মধ্যেও এই প্রভাবটা পড়ছে। এক ধরনের টানাপোড়েন চলছে এই স্থানীয় জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে। মানবিক করিডোরের আলোচনাটায় যেটা আমরা বিগত সময় দেখলাম, যে যেটা আপনি বললেন যে হয়তো এখানে যে দুর্যোগ ছিল, সেই দুর্যোগ পরবর্তী সাহায্য সহযোগিতা পাঠানোর বিষয়টা ছিল। সাথে আমরা এটাও জানি যে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক জান্তার যে যুদ্ধাবস্থার কারণে মিয়ানমারের যে মেইনল্যান্ড, সেখান থেকে অনেক এক ধরনের ব্লকেডের মতো অবস্থা রাখা আছে, যাতে করে অনেক কিছুই আরাকানে প্রবেশ করতে পারে না। ফলে এক ধরনের এই দুইটা ঘটনার কারণে এক ধরনের দুর্যোগ, একটা হচ্ছে দুর্যোগ, আর একটা হচ্ছে ম্যানমেড দুর্যোগ আমরা যেটাকে বলি, সেটা আছে। ফলে ওখানে খাদ্য সংকট, জরুরি চিকিৎসা সেবার এবং সামগ্রীর সংকট রয়েছে। সেই জায়গা থেকে হয়তো বলা হচ্ছিল যে মানবিক করিডোরের একটা আলাপ, যে এটা দেওয়া যায় কিনা, এটা করে হয়তো ওইখানে বিদ্যমান রোহিঙ্গা জনগোষ্ঠীর কেউ এক ধরনের সাহায্য করা যায়, এবং স্থানীয় অধিবাসীদেরও এক ধরনের মানবিক সংকটে সাহায্য করা যাবে। কিন্তু যেটা হয়েছে যে মানবিক করিডোরে যে আলাপটা ছিল, সেইখানে আসলে আমরা কতটুকু আসলে নিয়ন্ত্রণ করতে পারবো মানবিক করিডোরের যে বিষয়টা। সীমান্ত সবসময় একটি খুবই ভোলাটাইল, একটা খুবই সংঘাতপূর্ণ জায়গা, এবং আমরা যদি বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত দেখি, সেটা আরও বেশি সংকটপূর্ণ। তো সেইটা একটা শঙ্কার জায়গা ছিল, এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানবিক করিডোরের যে আলাপটা দেখি, সেখানে বেশিরভাগ সময় আসলে মানবিক করিডোর আসলে ঠিক মানবিক থাকেনি।
ফলে ওই ঝুঁকির জায়গাটা থেকে হয়তো আমাদের দেশ থেকে বিভিন্ন গবেষক, বিভিন্ন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বড় ধরনের প্রতিবাদ প্রতিরোধের একটা আলাপ ছিল। ফলে সেটা হয়নি। কিন্তু এই ধরনের আ পলিসিগত কোনো সিদ্ধান্ত অ নেওয়ার ক্ষেত্রে একটু আমাদের দেখতে হবে যে আসলে এর মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর আসলে ভাগ্যের উন্নয়ন ঘটে কিনা? আসলে এই ধরনের প্রস্তাব বা প্রকল্প বাস্তবায়ন করলে আসলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটুকু সহায়ক হবে, হ্যাঁ? তো সেই আলাপটা আমরা দেখি নাই। ফলে আ এই বিষয়টা আগায়নি এবং কিন্তু বাংলাদেশের একটা নেগোশিয়েট বা দর কষাকষির একটা জায়গা হতে পারে এই সাম্প্রতিক সংকট, মানে এই যে খাদ্যের সংকট, জরুরি চিকিৎসা সেবার সংকট। এই ক্ষেত্রে যদি আমরা কোনো না কোনোভাবে সীমান্তবর্তী এলাকায় যেটা দেখি যে এক ধরনের অনানুষ্ঠানিক লেনদেন থাকে প্রত্যেকটা সীমান্তে। সেখানে যদি আমরা যদি এক ধরনের ব্যবসার সুযোগ তৈরি হতে পারে, যেটা আগেও ছিল, এখনো হয়তো আছে। সেইখান দিয়ে যদি আরাকান আর্মির এক ধরনের প্রণোদনা হিসাবে এটা যায় যে বাংলাদেশ থেকে তাদের কিছু সামগ্রী যাচ্ছে। আমি মানবিক করিডোরের কথা বলছি না। এটা সীমান্তবর্তীর যে ব্যবসার ধরন, সেই ব্যবসার এক ধরনের আ একটু রেগুলারাইজ করা বা একটু নরমালাইজ করা মধ্য দিয়ে যদি কিছু জিনিসপত্র তাদের ওখানে যায়, তাতে হয়তো আরাকান আর্মির মধ্যেকার এক ধরনের ভরসার জায়গা তৈরি হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সাথে হয়তো তাদের সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং এর সাথে হয়তো রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটেরও এক ধরনের সম্পর্কের সংকটের একটা উন্নয়ন ঘটতে পারে। যেটা আমরা হয়তো দর কষাকষির জায়গায় যেতে পারি যে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে আসলে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারি কিনা। যখন আমার প্রতিপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে আমরা যেতে পারি, তখন কিন্তু আলোচনাটা ফলপ্রসূ হতে পারে। যেই সুযোগটা আমরা হয়তো নেব কিনা এটা পলিসিগত সিদ্ধান্ত। কিন্তু এই ধরনের আ ব্যবস্থা কিন্তু যেকোনো সীমান্তই আছে। আমরা দেখি যে কক্সবাজারে গেলেই দেখবেন যে আপনি বার্মিজ মার্কেট বলে বিষয় আছে। সেখানে কিন্তু ঐতিহাসিকভাবেই তাদের সাথে আমাদের এই ব্যবসায়িক বিষয়গুলো ছিল। এখনো যদি সেরকম ব্যবসায়িক প্রকল্প না, ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়, তাহলে হয়তো আমরা আরাকান আর্মির সাথে এক ধরনের আ দর কষাকষির জায়গায় যেতে পারি। আর এই সংকটের ভবিষ্যৎ নিয়ে যদি আমরা চিন্তা করি, কয়েকটা জিনিস ঘটছে যেটা বিগত সময়ে ঘটেনি। যদিও এটার ইতিবাচক প্রভাব এখন পর্যন্ত আমরা দেখিনি। যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উম আ বিগত সময়ে আমরা জানি যে জাতিসংঘের প্রধানকে নিয়ে এসেছিলেন বা তারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে গেলেন এবং আমরা বেশ কিছু উদ্যোগ তাদের দেখি। এই বিশেষ করে এই মাসে আমরা জানি যে আ আ একটা বড় সম্মেলন হবে কক্সবাজারে। এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসবেন। তো এরকম আরো ২ টো সম্মেলন ঘটবে। একটা যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে হবে, আবার আরেকটা কাতারে হবে। ফলে এই যে ধরেন আন্তর্জাতিক পরিসরে যে আমাদের এই বিষয়টাকে আলোচনার টেবিলে আবার নিয়ে আসা, বিগত সময়ে কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি বিগত আ সরকারের সময়ে। ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদিও আমরা জানি এটা সীমিত বা একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা আসছেন। তো এই সময়ের মধ্যে আমার ধারণা উম যে এই ধরনের সংলাপের উদ্যোগ নেওয়া এবং আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটকে তুলে ধরা, সেটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। হয়তো খুবই আ আ আমাদের মধ্যে একটা আশা থাকে যে আমরা হয়তো খুবই দ্রুত সমাধানের একটা জায়গা দেখতে চাই। কিন্তু সেটা হয়তো হবে না। কিন্তু এই আলোচনার জায়গাটা যেটা মরে গেছে বিগত সময়ে, সেটাকে আমরা আবার একটু পুনরুজ্জীবিত করতে পারি। কারণ আপনারা দেখেন যে এর মধ্যে সারা বিশ্বজুড়ে কিন্তু শরণার্থীদের আ সংকট বেড়েই চলছে। আমরা আমরা যদি দেখি যে আ আ ইউক্রেনের যে যুদ্ধের পরিস্থিতি এবং সেখানকার আ শরণার্থীদের যেভাবে পশ্চিমা বিশ্ব দেখেন, আমাদের রোহিঙ্গা শরণার্থীদেরকে আমরা সেভাবে দেখি না। এর আগে আমরা আফগানিস্তানের সমস্যার কথা দেখলাম। আমরা ইসরায়েল, গাজা যুদ্ধে আমরা সেখানে প্রচুর শরণার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি আশপাশে ছড়িয়ে যাচ্ছে। আ সিরিয়ান শরণার্থীদের কথা আমরা বলতে পারি। ফলে আ রোহিঙ্গা শরণার্থী সংকট হিসেবে ধীরে আ আ আ একটা এমন হয়ে গিয়েছিল যে আমরা আসলে সাধারণ আ একটা সমস্যা হিসেবে আ রয়ে রয়ে গেছে। আন্তর্জাতিক পরিসরে এই আলাপটা ছিল না।
রোহিঙ্গা শরণার্থী যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আন্তর্জাতিক মহলের কাছে, সেটা ছিল না। ফলে এই ধরনের ইনিশিয়েটিভ আমার মনে হয় যে একটা আবার নতুন করে এটাকে আলোচনায় নিয়ে আসবে দেশীয় স্থানীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিসরে। ফলে এর একটা ইতিবাচক প্রভাব এখন না হলেও আমরা দীর্ঘমেয়াদে দেখতে পারবো। অন্তত তহবিল সংকটের ক্ষেত্রেও আমাদের প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন যে আমাদের তহবিল সংকট হচ্ছে। সেই সংকট মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক সাহায্য জরুরি। কারণ আমাদের নিজেদের অনেক উন্নয়ন সমস্যা আছে। আমাদের নিজেদের যে চ্যালেঞ্জ অর্থনৈতিকভাবে, সেগুলো মোকাবেলা করাই আমাদের জন্য কঠিন। সেক্ষেত্রে তহবিল কমে যাওয়া এটা একটা বড় ধরনের শঙ্কার জায়গা আমাদের। ফলে আ আ এই ধরনের যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সেটা একটা অন্তত তহবিল সংকটের ক্ষেত্রে আমি আশা করব যে এর একটা প্রভাব থাকবে।